আমরা আলোচনা করছিলাম কারক বিভক্তি প্রয়োগাত। এর আগে আমরা আলোচনা করেছি কারকের সংজ্ঞা, কারকের প্রকারভেদ, বিভক্তির সংজ্ঞা, বিভক্তির প্রকারভেদ, শব্দ বিভক্তি কয় প্রকার সেটা আলোচনা করেছিলাম, আর কোন কারকে কোন বিভক্তি হয় সেটা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা আলোচনা করব কর্তৃকারক ও প্রথমা বিভক্তি। কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়, এটা আমি একটা ছকের মাধ্যমে দেখিয়েছিলাম যে কোন কারকে কোন বিভক্তি হয়। তো সেখানে একটু খেয়াল করে দেখো, প্রথমেই ছিল কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়। তো সেটা আমরা আজকে আলোচনা করব। কর্তৃকারকের প্রথমা বিভক্তি হয়, আর কোন কোন ক্ষেত্রে কর্তৃকারক ছাড়াও আরো কিছু কিছু ক্ষেত্রে প্রথমা বিভক্তি হয়ে থাকে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথম হচ্ছে কর্তৃকারকের প্রথমা। কর্তৃকারকের প্রথমা। এখন কর্তৃকারক কাকে বলে? কর্তৃকারক কাকে বলে এটা জানতে হলে আগে কর্তা কাকে বলে এটা জানি। যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা। এখন এই কর্তার সঙ্গে ক্রিয়াপদের যা সম্পর্ক রয়েছে, ক্রিয়াপদের যদি অন্বয় থাকে, ক্রিয়াপদের সঙ্গে কর্তার যদি অন্বয় থাকে, যে অন্বয়টা রয়েছে তাকে বলা হচ্ছে কি কর্তৃকারক। অর্থাৎ যে ক্রিয়া সম্পাদন করে তাকে বলা হয় কর্তা। এই কর্তার সহিত ক্রিয়ার যদি অন্বয় বা সম্পর্ক থাকে তবে তাকে বলা হবে কি কর্তৃকারক। এই কর্তৃকারকে প্রথমা বিভক্তি হয়। যদি একটা উদাহরণ দিই, ছাত্রা বা পঠতি। তো এখানে পঠতি হচ্ছে ক্রিয়া। প্রশ্ন করলাম ক পঠতি, উত্তর আছে ছাত্র বা পঠতি। অতএব ছাত্র হচ্ছে এখানে এই পড়া কাজটা সম্পূর্ণ করছে কে ছাত্র। অতএব ছাত্র হচ্ছে কর্তা এবং ক্রিয়াপদ দিয়ে প্রশ্ন করে উত্তর পেলাম। অতএব ছাত্র এই পদের সাথে এই পঠতি ক্রিয়াপদের সম্পর্ক রয়েছে। অতএব ছাত্র হয় কি কারক। কি কারক না কর্তৃকারক। যেহেতু কর্তার সঙ্গে পঠতি ক্রিয়ার সম্পর্ক রয়েছে, অতএব এটি কর্তৃকারক। কর্তৃকারকে দেখো প্রথমে বিভক্তি করলাম। ছাত্র শব্দটা হচ্ছে অকারান্ত পুংলিঙ্গ শব্দ, নর শব্দের মতো রূপ করলাম, প্রথমার এক বছর ছাত্র। তাহলে ছাত্র হচ্ছে কর্তৃকারকের প্রথমা। এছাড়াও আর কোথায় প্রথমা বিভক্তি হয়? প্রাতিপদিকার্থে প্রথমা হয়। প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়। প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি বুঝতে হলে প্রথম বুঝতে হবে যে প্রাতিপদিক কাকে বলে। প্রাতিপদিক কাকে বলে না অর্থগত ধাতু রপ্রত্যয় প্রাতিপদিকম। অর্থাৎ যার একটা অর্থ আছে, যেটা ধাতু নয়, যেটা প্রত্যয় নয়, তাকেই বলা হচ্ছে প্রাতিপদিক। যেমন ধরো নর, নর মানে মানুষ। তাহলে এই যে নর, এর অর্থ হচ্ছে মানুষ, একটা অর্থ আছে। নর এটা ধাতুও নয়, এটা প্রত্যয় নয়, অতএব এটি একটি প্রাতিপদিক। তাহলে প্রাতিপদিক অর্থ কাকে বলে না একটা প্রাতিপদিক উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে তার একটা অর্থ আমাদের স্মৃতিপথে উপস্থিত হয়। যেমন আমি বললাম নর, সঙ্গে সঙ্গে আমাদের একটা অর্থ স্মৃতিপথে এলো কি নর মানে মানুষ। অতএব নর শব্দের অর্থ মানুষ, এই যে অর্থ একে বলা হচ্ছে প্রাতিপদিকার্থ। এই প্রাতিপদিকার্থে প্রথমা বিভক্তি হয়। তাহলে আমি প্রথমা বিভক্তি যোগ করলাম নর। যদি আমি ক্রিবলিঙ্গ করি কলম, যদি আমি স্ত্রীলিঙ্গ করি লতা, এগুলো সব প্রথমার এক বচন করলাম। এটা পুংলিঙ্গ প্রথমার এক বচন, এটা হচ্ছে
ক্লিবলিঙ্গ প্রথম আর একবচন, আর এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ প্রথম আর একবচন। এছাড়াও আর কোথায় হয় প্রথম বিভক্তি? প্রথম বিভক্তি হয় উক্ত কর্মে। উক্ত কর্মে প্রথমা। উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। এখন বুঝতে হবে যে উক্ত কর্ম কি। আমরা জানি কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়, কিন্তু সেটা হচ্ছে অনুক্ত কর্ম। অনুক্ত কর্মে দ্বিতীয় হয়, কিন্তু এখানে বলছি উক্ত কর্মে প্রথমা। উক্ত কর্মে কিন্তু দ্বিতীয় বিভক্তি হয় না, উক্ত কর্মে প্রথমা বিভক্তি হয়। তাহলে উক্ত কর্ম কাকে বলবো? না, যদি বাক্যটা কর্মবাচ্যে থাকে, কর্মবাচ্যের কর্মকে বলা হয় উক্ত কর্ম। কর্তৃবাচ্যের কর্ম অনুক্ত, কিন্তু কর্মবাচ্যের কর্মটা হচ্ছে উক্ত। এই কর্মবাচ্যের কর্মকে উক্ত কর্ম বলা হয়। এই উক্ত কর্মে কিন্তু প্রথমা বিভক্তি হয়, উক্ত কর্মে দ্বিতীয় হয় না, অনুক্ত কর্মে দ্বিতীয় হয়। তাহলে উক্ত কর্মে প্রথমা একটা উদাহরণ দিই। বালকেন চন্দ্রঃ দৃশ্যতে। বালকটি চাঁদ দেখছে, তাহলে চাঁদ এখানে কর্ম, কিন্তু এই বাক্যটা যেহেতু রয়েছে আমার কর্মবাচ্যে, তাই এই কর্মটি হচ্ছে উক্ত কর্ম। তাই দেখো উক্ত কর্মে আমরা প্রথমা করলাম চন্দ্রঃ, দ্বিতীয় করলাম না চন্দ্রম, কারণ এটি উক্ত কর্ম। কখন দ্বিতীয় হতো? না যদি কর্মটা অনুক্ত হতো। আচ্ছা, এছাড়াও আর কোথায় প্রথম বিভক্তি হয়? না, প্রথম বিভক্তি হয় অব্যয়ের যোগে। অব্যয়ের যোগেও কিন্তু প্রথমা হয়। অব্যয় যোগে, অব্যয় যোগে প্রথমা হয়। ইতি, সাম্প্রতম, অসাম্প্রতম প্রভৃতি কয়েকটি অব্যয়ের যোগে প্রথমা বিভক্তি হয়। যদি আমি একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ, দশরথ ইতি রাজা দশরথ ইতি রাজা আসি। এই তৃতীয় অব্যয় যোগে দশরথ পদে প্রথমা বিভক্তি হয়েছে। আরেকটা রয়েছে সম্বোধনে প্রথমা। সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। সম্বোধনে প্রথমা তোমরা পড়েছো, প্রত্যেকটা শব্দরূপের শেষে সপ্তমীর পরে আরেকটা দেখবে সম্বোধনের রূপ দেওয়া থাকে। মানে সম্বোধন যদি দূর থেকে কাউকে আহ্বান করা বোঝায়, দূর থেকে কাউকে আহ্বান করা বোঝালে সেটা সম্বোধন হয়। সেই সম্বোধনে প্রথমা বিভক্তি হয়। এই সম্বোধনে প্রথমার আরো একটি নাম আছে, সেটা হচ্ছে সম্বুদ্ধি। সম্বোধনে প্রথমার একটা উদাহরণ দিই, ভো ঈশ্বর মান রক্ষ। ভো ঈশ্বর মান রক্ষ, ও ঈশ্বর আমাকে রক্ষা করো। তাহলে ভো ঈশ্বর এটা সম্বোধন করে বোঝাচ্ছে। এই সম্বন্ধ পদ, সম্বোধন পদ, এই সম্বোধনে প্রথমা বিভক্তি করা হয়েছে। অতএব এখানে আমরা কি কার বিভক্তি লিখবো? না, ঈশ্বর পদে সম্বোধনে প্রথমা বিভক্তি হয়েছে। এ হচ্ছে কর্তৃকারক এবং প্রথমা বিভক্তি। এরপরে আমরা আলোচনা করব কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি। কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি এরপরে আমরা আলোচনা করব। আমাদের আলোচ্য বিষয় কর্মকারকের দ্বিতীয় বিভক্তি।
কর্মকারক ও দ্বিতীয় বিভক্তি। কর্ম ক্রি ধাতু যুক্ত মন প্রত্যয়, ক্রি ধাতুর উত্তরে মন প্রত্যয় করে হয় কর্ম। ক্রিযুক্ত মন সমান হচ্ছে কর্ম। এখন এই কর্মকারক কাকে বলে? না, আমরা ক্রিয়াপদকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, যে উত্তর পাবো সেটা হচ্ছে কর্মকারক। বা কর্তা যা করে বা কর্তা যেটি ঈপ্সিততম, কর্তা যেটি সর্বাধিক পেতে ইচ্ছা করে সেটা হচ্ছে কর্ম। কারণ এই কর্মের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক তাকে বলবো আমরা কর্মকারক। তাহলে কর্মকারকে আমরা জানি দ্বিতীয় বিভক্তি হয়। আবার সেই ছকটা মনে করতে হবে, প্রথম দিন আমি করিয়েছিলাম যে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। তাহলে প্রথম হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বা কর্মণি দ্বিতীয়, কর্মণি দ্বিতীয়। অর্থাৎ কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়। উদাহরণ দিই, বালিকা অন্নম খাদতি, বালিকা অন্নম খাদতি। তাহলে খাদতি হচ্ছে ক্রিয়া, বালিকাটি ভাত খাচ্ছে। খাদতি ক্রিয়া, আর বালিকা যেহেতু খাওয়া কাজটা সম্পন্ন করছে, ক্রিয়া সম্পন্ন করছে, অতএব বালিকা হচ্ছে কর্তা। আর অন্নম কিং খাদতি, অন্নম খাদতি, অতএব এটি হলো কর্ম। এই কর্মের সাথে অন্নমের সাথে খাদতি ক্রিয়া সম্পর্ক বা অন্বয় রয়েছে, তাই এটি একটি কারক। যেহেতু এটি কর্ম, অতএব এটি কর্মকারক। দেখো, কর্মকারকে আমরা দ্বিতীয় বিভক্তি করলাম। অন্য শব্দটা হচ্ছে অকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ, ফল শব্দের মতো রূপ হবে। অন্নম ক্লিবলিঙ্গ প্রথমার একবচনে হয়, আবার ক্লিবলিঙ্গ দ্বিতীয় একবচনে হয়। আমরা এটা করলাম দ্বিতীয় একবচন অন্নম, অতএব অন্নম হচ্ছে কর্মকারকে দ্বিতীয় বিভক্তি। আবার ক্রিয়া বিশেষণে দ্বিতীয় হয়। ক্রিয়া বিশেষণে দ্বিতীয়। আমরা বিশেষের বিশেষণ পড়েছি, বিশেষণের বিশেষণ পড়েছি, সর্বনামের বিশেষণ পড়েছি। এর আগে আমরা যখন অব্যয় বলছিলাম তখন অব্যয়ের বিশেষণ সম্পর্কে বলেছি। ক্রিয়ার বিশেষণও হয়। কিরকম না, ক্রিয়াপদকে আমরা কেমন ভাবে প্রশ্ন করে যদি উত্তর পাই, যে উত্তরটা পাবো সেটা হচ্ছে ক্রিয়ার বিশেষণ। অথবা যার দ্বারা ক্রিয়ার দোষ, গুণ, অবস্থা ইত্যাদি বোঝায়, তাকেও কিন্তু ক্রিয়ার বিশেষণ বলা হয়। এরকম ক্রিয়ার বিশেষণে আমরা দ্বিতীয় বিভক্তি করব। উদাহরণ দিই, অস্তঃ দ্রুতম ধাবতি, অস্তঃ দ্রুতম ধাবতি। দেখো, ধাবতি হচ্ছে ক্রিয়া, অশ্বহ দ্রুতম ধাবতি, ঘোড়াটি দ্রুত দৌড়াচ্ছে। কেমন ভাবে দৌড়াচ্ছে না, দ্রুত দৌড়াচ্ছে। অতএব দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। সেই জন্যই দেখো আমরা দ্রুতম দ্বিতীয় বিভক্তি করলাম, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণে দ্বিতীয়। এরপরে আসবো ব্যক্তি অর্থে। ব্যক্তি অর্থে দ্বিতীয়। ব্যক্তি অর্থে দ্বিতীয়।
ব্যাপ্তি অর্থে, এটা সন্ধি করে দিলাম, ব্যাপ্তি অর্থে, ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়, অর্থাৎ ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি হয়। এখন প্রথম জানতে হবে ব্যাপ্তিটা কি। ব্যাপ্তি হচ্ছে ধরো কোনো একটা কাজ এক সময় শুরু হয়েছিল, সেটা কন্টিনিউ কিছুদিন ধরে চলছে, এখনো চলছে। এই যে এক সময় শুরু হয়েছিল এখনো চলছে, ওই শুরু থেকে এখন পর্যন্ত যে সময়ের ব্যবধান, বা এটা পথের পরিমাণ হতে পারে, ক্রোশ, কিলোমিটার, মিটার, এরকম হতে পারে, যে একটা পর্বত এত ক্রোশ ব্যাপিয়া অবস্থান করছে, এই যে ব্যবধানটা, একে বলা হচ্ছে ব্যাপ্তি। এরকম ব্যাপ্তি বোঝালে ব্যাপ্তি অর্থে ওই সময়বাচক বা পথের পরিমাণবাচক শব্দের উত্তরে দ্বিতীয় বিভক্তি হয়। যদি উদাহরণ দিই, ছাত্রः বর্ষেণ ব্যাকরণম পঠতি। ছাত্রः, সরি এটা বর্ষণ করতে হবে কারণ দ্বিতীয় তো, এটা বর্ষণ হবে না, বর্ষণ। ছাত্রः বর্ষণ ব্যাকরণম পঠতি। ছাত্রটি 1 বছর ধরে ব্যাকরণ পড়ছে, তাহলে এক সময় সে শুরু করেছে পড়তে, এখনো কিন্তু ব্যাকরণ পড়াটা চালিয়ে যাচ্ছে, এখনো চলছে। তো দেখো এই যে 1 বছরের যে সময়ের যে ব্যবধান, অতএব ব্যাপ্তি অর্থ আছে, সেই জন্য ব্যাপ্তি অর্থে সময়বাচক শব্দ কোনটা না, বর্ষ, তাই বর্ষণ পদে ব্যাপ্তি অর্থে দ্বিতীয় বিভক্তি করেছি। দ্বিতীয় বিভক্তি সেটা হলো ব্যাপ্তি অর্থে দ্বিতীয়া। এরপরে আসছি পরের সূত্র, অধিসিং স্থাসাং অধিসিং স্থাসাং কর্ম। অধিসিং স্থাসাং কর্ম, এখানে অধি উপসর্গ রয়েছে, অধি উপসর্গ রয়েছে, এটা হচ্ছে উপসর্গ, আর আছে সি ধাতু, স্থা ধাতু আর আস ধাতু, এই 3টি ধাতু রয়েছে। অধিপূর্বক সি ধাতু, সি ধাতুর যদি প্রয়োগ করা হয় তাহলে কি হয় না, সি ধাতুর যেটি আধার সেটি অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী হয়। কিন্তু এই সি ধাতুর পূর্বে যদি অধি উপসর্গ বসে যায় তাহলে কিন্তু আর ওই সি ধাতুর যে আধার সেটা অধিকরণ হবে না, সেই আধারটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং সেই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। একই রকম ভাবে শুধুমাত্র স্থা ধাতু প্রয়োগ করলে তার যেটি আধার, স্থা ধাতু যেটি আধার, সেই আধার অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী হয়। কিন্তু স্থা ধাতুর পূর্বে যদি অধি উপসর্গ বসে যায় তাহলে আর স্থা ধাতুর আধার অধিকরণ কারক থাকবে না, তখন আধারটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। ঠিক একই রকম ভাবে শুধুমাত্র আজ ধাতু যদি প্রয়োগ করা হয় তাহলে আজ ধাতুর যেটি আধার সেটি অবশ্যই অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী হয়। কিন্তু আজ ধাতুর আগে যদি অধি উপসর্গ বসে যায় তখন সেই আধারটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। উদাহরণ দিই, বালিকা, প্রথমে শুধুমাত্র সি ধাতুকে উদাহরণ দিচ্ছি, বালিকা শয্যায়াং সেতে, বালিকাটি বিছানায় শুয়ে আছে। দেখো এখানে আমি কিন্তু শুধুমাত্র সি ধাতু প্রয়োগ করেছি, সি ধাতু প্রয়োগ উপসর্গ আমি ব্যবহার করিনি। সেই জন্যই সি ধাতুর যেটি আধার শয্যা, ওই শয্যা হচ্ছে অধিকরণ কারক, অধিকরণ কারকের সপ্তমী হচ্ছে দেখো শয্যায়াং। কিন্তু যদি আমি
এই সি ধাতুর পূর্বে অধি উপসর্গটি আমি বসিয়ে দিই, অধিসেতে তখন আর এই সজ্জায়াম অধিকরণ কারকের সপ্তমী থাকবে না। এই অধিকরণ কারকের আধারটি অধিকরণ ছিল, আধারটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে সেই কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হবে, তখন সজ্জাম দ্বিতীয় হয়ে গেল। তাহলে বালিকা সজ্জাম অধিসেতে, এটি হলো কারক বিভক্তি, যে অধিপূর্বক সি ধাতুর প্রয়োগে সজ্জাম পদে অধিকরণ কারকটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হয়েছে। এটা গেল। এরপরে পরের সূত্রে আসছি, উপান্নধ্যাং বসত। এটিও আধারের কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র, উপান্নধ্যাং বসত। অর্থাৎ এখানে রয়েছে উপ, অনু, অধি আর আ, এই চারটি উপসর্গ, আর রয়েছে কি বস ধাতু। এটিও আধারে কর্মসংজ্ঞা বিধায়ক সূত্র। এখানে বলছে যে শুধুমাত্র বস ধাতু যদি প্রয়োগ করা হয় তাহলে বস ধাতুর আধারটি অধিকরণ কারক, সেই অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি হয়। কিন্তু যদি বস ধাতুর পূর্বে উপসর্গ বসে তাহলে সেই একই রকম ভাবে সেই অধিকরণ কারকটা কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। যদি বস ধাতুর পূর্বে অনু উপসর্গ বসে একই রকম ভাবে বস ধাতুর আধারটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে, কর্মকারকে দ্বিতীয় হবে। অধি উপসর্গ বসলেও বস ধাতুর আধার কর্মসংজ্ঞা প্রাপ্ত হবে এবং সেই কর্মকারকে দ্বিতীয় বিভক্তি হবে। যদি বস ধাতুর পূর্বে আ উপসর্গ বসে তাহলে ওই বস ধাতুর আধারটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়ে তাদের দ্বিতীয় বিভক্তি হবে। উদাহরণ দিই, মুনিহি, প্রথমে শুধুমাত্র বস ধাতু প্রয়োগ করছি, মুনিহি বনে বসতি। মুনি বনে বাস করে, তাহলে বস ধাতুর আধার হচ্ছে বন, তাই বনে বনে অধিকরণ কারকের সপ্তমী হয়েছে। কিন্তু যদি আমি এই বস ধাতুর পূর্বে উপসর্গটি বসিয়ে দিই, উপবসতি করি, তখন আর বনে থাকবে না, তখন হয়ে যাবে কর্মে দ্বিতীয়া, বনম মুনিহি বনম উপবসতি, মুনিহি বনম উপবসতি। তাহলে এখানে কি লিখবো, উপপূর্বক বস ধাতুর প্রয়োগে বনম পদে অধিকরণ কারকটি কর্মসংজ্ঞা প্রাপ্ত হয়েছে এবং কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি হয়েছে। এরপরে আসবো গৌণ কর্মে দ্বিতীয়া। আমরা এতক্ষণ যে কর্মের কথা বলছিলাম সেটা হচ্ছে মুখ্য কর্ম। এরপরে আমরা আসছি গৌণ কর্ম। গৌণ কর্মে দ্বিতীয়া, গৌণ কর্মে দ্বিতীয় বিভক্তি হয়। এখন কর্ম হচ্ছে দুই প্রকার, মুখ্য কর্ম এবং গৌণ কর্ম। এখন মুখ্য কর্মেও দ্বিতীয় বিভক্তি হয় আর গৌণ কর্মেও দ্বিতীয় বিভক্তি হয়ে থাকে। গৌণ কর্ম কোনটা না, কিছু কিছু ধাতু রয়েছে যেগুলো দ্বিকর্মক ধাতু। এরকম সংস্কৃতে 16টি ধাতু রয়েছে, দুহ, জাজ, কচ, দন, রোধ প্রভৃতি 16টি ধাতু রয়েছে দ্বিকর্মক ধাতু। এদের দুটি করে কর্ম, একটি হচ্ছে মুখ্য কর্ম আর একটি হচ্ছে গৌণ কর্ম। এখন মুখ্য কর্মে দ্বিতীয় হয়, আবার গৌণ কর্ম দ্বিতীয় হয়। এরকম একটা উদাহরণ দিই, আমরা গৌণ কর্ম চিনব কিভাবে না, মুখ্য কর্মটা সাধারণত অপ্রাণীবাচক হয় আর গৌণ কর্মটা প্রাণীবাচক হয়ে থাকে।
আবার এই গৌণ কর্মটা কিন্তু অপাদানাদি প্রভৃতি কারক থেকে এসে থাকে। তো দেখো একটা উদাহরণ দিই। গোপ গান গোপগান দুগ্ধম দগ্ধি। গোপগান দুগ্ধম দগ্ধি, গোয়ালা গরু থেকে গরু হইতে দুগ্ধ দহন করছে। তো দেখো দুহ ধাতুর প্রয়োগ আছে, অতএব এটি দ্বিকর্ম ধাতু। অতএব এই বাক্যে দুটি কর্ম আছে, একটি হচ্ছে মুখ্য কর্ম আর একটি হচ্ছে গৌণ কর্ম। এটি মুখ্য কর্ম আর এটি হচ্ছে গৌণ কর্ম। তো দেখো দুগ্ধ, আমি বললাম কি অপ্রাণীবাচক হয় মুখ্য কর্মটা, দুগ্ধ অপ্রাণীবাচক, আর গৌণ কর্ম বলেছে প্রাণীবাচক হয়। দেখো গান গাভী, গাভী হচ্ছে প্রাণীবাচক, অতএব এটি গৌণ কর্ম। তাই গৌণ কর্মে দেখো দ্বিতীয় বিভক্তি করলাম, গোস শব্দের দ্বিতীয় এক বচনে গান, একে বলা হয় গৌণ কর্মে দ্বিতীয়া। আর আছে কয়েকটি অপযৌগিক দ্বিতীয় বিভক্তি হয়। সময়া নিকষা, সময়া নিকষা প্রতি, এই কয়েকটা অপয়ের যোগে এই প্রভৃতি আরো কয়েকটি অপয় রয়েছে। সময়া নিকষা হা প্রতি যোগে সূত্র আছে, সময়া নিকষা হা প্রতি যোগে এটি। তাহলে সময়া নিকষা প্রতি হা প্রভৃতি অপয়ের যোগেও কিন্তু দ্বিতীয় বিভক্তি হয়। উদাহরণ দিই, এটা আমরা ব্যবহার করেছি আগে, এই বাক্যটা সহজ বাক্য, বিরম প্রতি দয়াম কুরু। তাহলে দেখো এই যে প্রতি অপয়ের যোগে কিন্তু দ্বিনাম পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। আরো যদি উদাহরণ দিই, গ্রামম নিকষা, গ্রামম নিকষা বনমস্তি। গ্রামম নিকষা বনমস্তি। তাহলে দেখো নিকষা শব্দের যোগে বা নিকষা অপয়ের যোগে কিন্তু গ্রামার পদে দ্বিতীয় বিভক্তি হয়েছে। তো আজকে আমরা প্রথমা বিভক্তি অর্থাৎ কর্তৃকারকের প্রথমা বিভক্তি আর কর্মকারক এবং দ্বিতীয় বিভক্তি আমরা আলোচনা করলাম। এর পরের ক্লাসে আমরা করণকারক ও তৃতীয় বিভক্তি আলোচনা করব। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।